পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের কাজ শুরু। দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ। আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। ইউরোপের নিরাপদ দেশের তালিকায় নাম উঠলে বিপাকে পড়বেন বাংলাদেশি আশ্রয় প্রার্থীরা। ফিরতে হতে পারে অস্থায়ী বসবাসকারীদের। স্বাগত। এখন বাজারের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম অসঙ্গতি রোধে সম্প্রতি 6 দফা দাবিতে সরব হয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে তাদের কিছু দাবিকে অযৌক্তিক বললেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। যদিও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিকে কারিগরির কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নুরের প্রতিবেদন। উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, সেখানে বাংলাদেশের সঠিক নজরদারির অভাবে কারিগরি শিক্ষা নিয়ে রয়েছে অবহেলার অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি তো আছেই। এসব প্রতিষ্ঠান চলে প্রয়োজনের তুলনায় মাত্র 18% শিক্ষক দিয়ে। এছাড়া কারিগরি শিক্ষায় যেখানে 10 থেকে 12 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা দরকার, সেখানে 70 থেকে 75 শিক্ষার্থীর বিপরীতে আছে একজন। দেশের সরকারি বেসরকারি 600 পলিটেকনিক ইনস্টিটিউটের 5 লাখ শিক্ষার্থীর জন্য কেবল একটি বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 700। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বেতনও সামান্য কারিগরির শিক্ষার্থীদের। আমি হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। একটা টিচার যদি থাকে তার পিছনে আমার 1:12 রেশিও থাকার কথা। মানদণ্ডের দিকে যদি তাকাই তাহলে আপনারা বুঝবেন যে ল্যাবগুলো, ওয়ার্কশপগুলো আছে, আধুনিকায়ন করা হচ্ছে না। সমস্যা সমাধানে গত বছরের সেপ্টেম্বরে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যেখানে আছে ল্যাব সহকারী শিক্ষক পদে পদায়ন না করা, টেক নন টেক জটিলতা নিরসন, ইংরেজি মাধ্যম সহ 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিকের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো দাবিগুলো। আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গঠন করা হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে না নেন, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি অযৌক্তিক, তবে বিবেচনায় নেয়ার মতো দাবিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তাদের একটা দাবি আছে কার ইনস্ট্রাক্টরদেরকে পদচ্যুত করা। তো এটা তো আসলে কারো মানে দাবিটা যৌক্তিক নয়। এই জন্য আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। এদিকে শিক্ষাবিদরা বলছেন, নানাভাবে ব্যাহত হচ্ছে দেশের কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য। তাই এই শিক্ষাকে আরও যুগোপযোগী করার পরামর্শ এই শিক্ষাবিদের। বললেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে কারিগরির কারিকুলামের সংযোগ স্থাপন করতে হবে। তাদেরকে আমরা যখন কর্মজগতের জন্য তৈরি করি, সেই কর্মজগতের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে তাদের যে সংযোগ, ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করে ওটা শিখবে, শিখে না সেখানে কন্ট্রিবিউট করবে, সেই ধরনের সুযোগ্যতা আমাদের এখানে তৈরি করা হয়নি। ফলে আমরা যে ধরনের শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীরা যখন আবার কর্মজগতে যাচ্ছে, তাদের এই যে প্র্যাকটিক্যালের যে গ্যাপটা রয়ে যাচ্ছে, তাত্ত্বিকভাবে তারা যতটুকু না জানে, তত্ত্বীয়ভাবে যতটুকু জানে, কিন্তু তারা হাতে কলমে কাজ করবার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখন হাত দেওয়ার সময় এসেছে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি 3100 শিক্ষক নিয়োগ দিয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও জানান, শূন্য পদে নতুন করে আরও নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করা হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। গতরাতে
কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেট থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে বুধবার বিকেল ৩টায় রাজুর পাদদেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার রাত 12টায় শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18ই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার পর অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। ভিসি অপসারণের দাবি করেন একদল শিক্ষার্থী। নির্লজ্জ যে ভিসি কুয়েটের, তার কাছে শিক্ষার্থীদের জীবনে থেকে মানে তার চেয়ারের মূল্য বেশি। সে এখনো পদত্যাগ করেনি এবং বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, তারাও কোনো ব্যবস্থা নেয়নি এবং তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। যার কারণে আমরা আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি করেছি। আমাদের ভাইরা অনেকে জ্ঞান হারানো অবস্থায়, অনেকে হসপিটালে, কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো অবস্থায় নেওয়া হয়নি। কুয়েট প্রশাসন নির্লজ্জভাবে যারা আন্দোলন করলো, যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করলো, যারা ক্যাম্পাসকে নিরাপদ রাখার চেষ্টা করলো, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিল, তাদেরকেই বহিষ্কার করলো। আইএমএফের শর্ত মেনে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দিলে কারসাজি শুরু হতে পারে। ডলারের দাম বেড়ে যাওয়া সহ এমন শঙ্কা ব্যাংকারদের, তাই কিছুটা দ্বিধায় বাংলাদেশ ব্যাংকও। তবে শর্ত না মানলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা। তাই নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। বিস্তারিত আতান নিয়নের প্রতিবেদনে। ৪২ বিলিয়ন ডলারের রিজার্ভ ১৫ বছরে পাচার আর আত্মসাতে তলানিতে নামিয়ে আনে বিগত সরকার। ফলে আমদানি ও ঋণের দায়ের চাপে দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। নানা শর্ত দিয়ে ৪.৭ বিলিয়ন ডলার দিতে রাজি হয় সংস্থাটি। প্রথম ৩ কিস্তিতে ২-১টি শর্ত পূরণ না করেই মেলে ২৩১ কোটি ডলার। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে শর্ত পূরণে বেঁকে বসে আইএমএফ। হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ ও ডলারের বাজার ঘুরে দাঁড়ালেও রাজস্ব আদায় বৃদ্ধি ও বেশ কিছু নীতি বাস্তবায়নের শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আইএমএফ ২ কিস্তি ছাড়ের আগে যে সফর করেছে, সেখানে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দেয়া, নীতি সুদ হার কমানো, আর্থিক খাতের সংস্কার ও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমলে নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব খাত নিয়ে সমঝোতায় রয়েছে দুই পক্ষ। তবে বড় সমস্যা দেখা দিয়েছে ডলারের দাম খোলা বাজারে ছাড়া নিয়ে। এ শর্ত এখনই মানছে না কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে নতুন শঙ্কা রয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে কিছুটা বাজার ভিত্তিক করে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। কারসাজি বন্ধে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। তবে পুরোপুরি বাজারে ছাড়তে কেন্দ্রীয় ব্যাংক দ্বিধায় রয়েছে। আইএমএফের এবারের সফরে যে 4টি বিষয়ে জোর দেওয়া হয়েছে, তার একাধিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে 2-1টি বিষয়ে সমঝোতা না হওয়ায় ঋণের কিস্তি পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। তবে সময় অনুযায়ী ঋণের কিস্তি পাওয়া যাবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো কারণে যদি কিস্তি না পাওয়া যায়, তবে এর নেতিবাচক প্রভাব বেশ কিছু খাতে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকাররা বলছেন আইএমএফের শর্ত মেনে ডলারের দাম ছেড়ে দেওয়া ঠিক হবে না, এতে বড় ধরনের কারসাজি হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ সহ অন্যান্য লক্ষ্য পূরণ হলেও ডলার আর রাজস্ব আদায়ের শর্ত এখনো বাকি আছে। তবে তা পূরণে কিছুটা সময় লাগবে, কিন্তু এতে ঋণ পাওয়াকে অনিশ্চিত বলা যাবে না। যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনও সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জে। এই জন্য আরও কিছুদিন সবাই চাচ্ছে। তবে এক্সচেঞ্জ রেট মার্কেট রেট অনুযায়ী হবে, এই কনসেপ্টের সাথে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক একমত। এদিকে নজরদারি ঠিক রেখে ডলারের বাজার ছেড়ে দিতে আইএমএফের সাথে একমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ঋণ পাওয়া না গেলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার কথা জানায় তারা। তবে আমার মনে হয় আইএমএফের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের চেয়ে গিট্টুটা বোধহয় বেশি অন্য জায়গায়, বিশেষ করে রেভিনিউতে। এবং সেখানে আইএমএফের অবস্থানটা একটু খুব বেশি রিজিড মনে হচ্ছে। শেষের দিকে এসে একটা কর্মসূচি যদি আটকে যায়,
এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের রেটিং এজেন্সির যে মূল্যায়ন হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সিংয়ে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে যে ব্যবসাগুলি করি সেখানে যে খরচটা দিতে হয়, ফিজ আর সুদের হার, এগুলির উপরও কিন্তু একটা প্রভাব পড়ে। আগামী জুনের মধ্যে জ্বালানি ও বৈদেশিক ঋণ পরিশোধে $1.5 বিলিয়ন বেশি প্রয়োজন রয়েছে। তবে আইএমএফের ঋণ এর মধ্যে না পেলেও তা শোধ করতে সমস্যা হবে না বলে আশা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বাংলাদেশে এলএনজি সরবরাহের সমঝোতা আবারও নবায়ন করতে রাজি হয়েছে কাতার। পাশাপাশি বাংলাদেশে প্রস্তাবিক স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তি সহায়তাও দেবে দেশটি। কাতারের দোহায় আর্টসনা সম্মেলনের সাইড লাইনে মঙ্গলবার বিকেলে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শরিদে আল কাবির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বাংলাদেশকে যতটা সম্ভব সমর্থন করতে চায় কাতার। 2017 সালে সেপ্টেম্বরে কাতারে গ্যাসের সাথে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 মেট্রিক টন পেট্রোলিয়াম গ্যাস আমদানির জন্য চুক্তি স্বাক্ষর করে কাতার এবং বাংলাদেশ। এই চুক্তির আওতায় বার্ষিক 40টি কার্গো আমদানি হচ্ছে। তবে এলএনজি এসপিএ সম্পর্কিত একটি সমঝোতার মেয়াদ জানুয়ারিতেই শেষ হয়ে যায়। পরে কাতার কর্তৃপক্ষ নতুন করে নবায়নের প্রতিশ্রুতি দেয়। বৈঠকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় পুরুষের পাশাপাশি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন পটুয়াখালীর অনেক নারী। কিন্তু জেলে স্বীকৃতির পাশাপাশি পুরুষরা সরকারি নানা সুবিধা পেলেও বরাবরই বঞ্চিত হয়ে আসছেন নারীরা। তবে শিগগিরই বৈষম্য দূর করে মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে সুবিধার আওতায় আনা হবে বলে জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। জসিম পারভেজের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। জন্ম থেকে মৃত্যু সবকিছুই যাদের নৌকায়, ডাঙায় ঠিকানাহীন এই সম্প্রদায় সবার কাছে মান্তা নামে পরিচিত। পটুয়াখালীর সাগর উপকূলের বিভিন্ন নদ নদীতে মাছ ধরাই যাদের একমাত্র পেশা। যাযাবর এই সম্প্রদায়ের শিশুরাও মা বাবার সঙ্গে মাছ ধরার কাজ করে। কিন্তু ঝুঁকি নিয়ে পুরুষের পাশাপাশি নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় মাছ শিকার করলেও এখনও জেলে স্বীকৃতি পাননি মান্তা নারীরা। তাই বিভিন্ন সময়ে পুরুষরা সরকারি প্রণোদনা সহ নানা সুবিধা পেলেও বঞ্চিত হন নারীরা। আমি তোমার পড়ছি আর চাকরি হালাই আর যা হালাই ডাল টানতে পাই, ফানিতে পাই, আবার বইটা বাইতে পাই। ছোট বাচ্চা ফান লইয়া মাছ না ধরি হইয়া বেশি কিনিয়া খাই। আমি এই 12-13 বছর হইতে আমার একটা বাচ্চা লইয়া আমি জালিয়া গিরি করি। এই 50 বছর হইতে মহিলারা কাট পাইনি। চাই সরকার দেয় নদীর কিনারে একটা ঘর দিয়ে দেখো আমাকে হোমদিন জাল টাল বাইয়ে জানি নদীর জানি ঘরে জানি একটু ঘুমাইতে পারি। এমন অবস্থায় মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পরিবার নিয়ে মানবেতর দিন কাটান নারী কেন্দ্রিক অতি দরিদ্র জেলে পরিবারগুলো। মেয়ে ছেলে নদীতে কষ্ট করি আমরা, আমাকে একটা স্থান দিলে আমরা পরিবেশকে চলতাম, বেড়া লইয়া নদী যাইতাম, মেয়ে ছেলে বুড়াগারে আমরা তর উড়িয়ে দিতাম। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, আর যদি সরকারি সাহায্য সহযোগিতা তাদের জন্য কিছু করা হইতো তাহলে তারা খুব ভালো থাকতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে জেলায় 386 নারী জেলে সহায়তা পান। সহায়তা পাওয়ার অপেক্ষায় আছেন আরও 560 জন। আর মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে হিসেবে স্বীকৃতি ও সহায়তা দিতে নানা উদ্যোগের কথা জানান মৎস্য কর্মকর্তারা। নাগরিক হিসাবে মৎস্য অধিদপ্তর তাদেরকে সমানভাবে সম্মান জানাবে, সমানভাবে সহযোগিতা করবে এবং তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা মৎস্য অধিদপ্তর সর্বান্তকরণে তাদের সাথে কাজ করে যাব। নারী মৎস্যজীবী মানুষ বোঝে না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই। পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, চরমন্তাজ উপজেলার বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করেন মান্তা সম্প্রদায়ের হাজারো নারী। জন্মসূত্রে বাংলাদেশি এই নারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিশ্চিত জীবন ধারণে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন পটুয়াখালী।
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও 6 বছরও সম্পন্ন হয়নি বরিশালের রাঙামাটির নদীর উপর গোমা সেতুর নির্মাণ কাজ। সব গার্ডার, সবগুলো পিলার, অ্যাপ্রোচ সড়ক সম্পন্ন হলেও দুটি স্প্যানের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে 3 উপজেলার কয়েক লাখ মানুষকে। যদিও কর্তৃপক্ষের দাবি পুরো কাজ শেষ করে চালু করা হবে দ্রুতই সেতুটি। আমিনুল ইসলামের ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। সেতুর গার্ডার, পিলার, অ্যাপ্রোচ সড়ক সবই সম্পূর্ণ হয়েছে, তবে মাঝখানের দুইটি স্প্যান না থাকায় চলাচলের অযোগ্য সেতুটি। বরিশাল বাকেরগঞ্জের চরাদি ও দুধল ইউনিয়নে বয়ে চলা রাঙামাটি নদী পারাপারে 2018 সালে নির্মাণ শুরু হয় 2540 ফুট দীর্ঘ গোমা সেতু। তবে দীর্ঘদিন পার হলেও শেষ হয়নি সেতুর কাজ। সঠিক পরিকল্পনা, প্রকল্প তৈরি, অনুমোদন সহ নানা কারণে দেশের উন্নয়ন প্রকল্পগুলোর বেশিরভাগ কাজ শেষ হয় না নির্দিষ্ট সময়ের মধ্যে, যার ফলে বছরের পর বছর ঝুলে থাকে প্রকল্পগুলোর কাজ, বাড়ে ব্যয় ও প্রকল্পের মেয়াদ। এই যেমন রাঙামাটি নদীর উপর গোমা সেতু, ব্যয় বর্ধিত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে চালু করা যায়নি সেতুটি, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের প্রায় কয়েক লাখ মানুষকে। নদী পারাপারে প্রতি ঘন্টায় মাত্র একটি ফেরি চলায় নদী পারেই কেটে যায় দীর্ঘ সময়। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে নদী পার হচ্ছেন ট্রলারে। এছাড়া একটি নির্দিষ্ট সময় ফেরি চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে নদী পার হওয়া আরও কঠিন হয়ে পড়ে। তাই ভোগান্তি নিরসনে দ্রুত ব্রিজটি চালুর দাবি এলাকাবাসীর। রোগী অসুস্থ হইলে তারে বরিশাল নিয়ে সহজে যাওয়া যায় না, খাওয়া হয়তো 12টা-1টা পর্যন্ত চলে। পাশে একটি ঘাট আছে, ওই ঘাটে মানুষের সাথে জুলুম হইতেছে, ওখান থেকে বেশি পরিমাণ পয়সা নেয়। এই পারের লোক ওপার যাইতে হলে তো অনেক, যদি 2বার যায় তবে 10 থেকে 20 টাকা যায়। ওপার ফেরি থাকলে 1 ঘন্টা এপার বসে থাকা লাগে, আর যদি ব্রিজ হইতো তাইলে তো আর 1 ঘন্টা অপেক্ষা করা লাগতো না, 2-4 মিনিট ওপার পার হয়ে যাওয়া যাইতো। ব্রিজটা হচ্ছে যে আমাদের প্রাণের দাবি যে এই ব্রিজটা অতি সত্বর চালু হোক। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের 3 উপজেলার মানুষের যাতায়াত, চিকিৎসা, বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ 44 ভাগ সম্পন্ন হয়। তবে সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ আপত্তি তোলায় সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে সেতুটির বাকি অংশে স্টিল ফ্রেমের স্প্যান বসানো হবে, যার কাজ চলমান। এখন নতুন করে সমীক্ষা করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। এটি কবে নাগাদ মানুষের সুফল ভোগ করবে সেটি কিন্তু আমরা জানি না। এটি আমার মনে হয় যে খতিয়ে দেখা উচিত। নদীর ক্লাসিফিকেশন চেঞ্জ হওয়ার কারণে তার ডিজাইন সংশোধন করার প্রয়োজন পড়েছে বারংবার। তো আমাদের ডিজাইন কারেকশন হওয়ার পরে সাথেও আমাদের সাথে যে প্রবলেমটা ছিল, এখানে ল্যান্ড অ্যাকুইজিশন সংক্রান্ত একটা জটিলতা ছিল। আমরা আশা করছি যে আগামী মে মাসের মধ্যে এর উপর দিয়ে গাড়ি পার করতে পারবো এবং জুন 25-এর মধ্যে ইনশাআল্লাহ প্রকল্প সমাপ্ত হবে। প্রায় 60 কোটি টাকা ব্যয় ধরে গোমা সেতুর কাজ শুরু হলেও সর্বশেষ সংশোধিত প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 92 কোটি টাকা। সব ঠিক থাকলে চলতি বছরেই যান চলাচল উন্মুক্ত করা হবে গোমা সেতুর। অমিত হাসান, এখন বরিশাল। মাগুরায় সরবরাহ স্বাভাবিক থাকায় সপ্তাহ ব্যবধানে কমেছে মাছের দাম, সেই সাথে কমেছে মুরগির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। মাছ মাংস সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি জানাবেন প্রকারভেদে মাছের দাম কেজিতে কত টাকা কমল আর মাংসের বাজারের সবশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ উজ্জ্বল। মাগুরা কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা কমেছে। পাশাপাশি কিন্তু মাংসের দামের মধ্যে যেমন মুরগির দাম কিন্তু 20 থেকে 40 টাকা কিন্তু কেজি প্রতি দাম কমেছে। তা আমরা এই মুহূর্তে আছি মাগুরা পুরাতন বাজার, মাছের বাজার, পাশেই কিন্তু রয়েছে মাংসের বাজার। এখানে মাছের মধ্যে যেমন দেশি মাছ মূলত মাগুরার যে নদী এবং এখানকার যে বিল, এই বিল থেকেই কিন্তু এই দেশি মাছগুলো কিন্তু আসে। এই দেশি মাছের মধ্যে যেমন পুঁটি, ট্যাংরা, বেলে, শোল এবং শিং মাছ, এই মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছই কিন্তু কেজি প্রতি কিন্তু 50 থেকে 100 টাকা কিন্তু দাম কমেছে। তা আমরা যদি শিং মাছের কথা বলি, গত সপ্তাহে যে শিং মাছ ছিল 900 টাকা, সেটি কিন্তু কমে বড় শিং যেটা
সেটি কিন্তু এখন 800 টাকা হয়েছে। এখানে যদি আমরা ট্যাংরা মাছের কেজির কথা বলি, গত সপ্তাহে ছিল 600 থেকে 650 টাকা, সেটি কিন্তু কমে কিন্তু 500 থেকে 550 টাকা এসেছে। তো আমরা দেশি মুরগির কথা যদি বলি, দেশি মুরগি কিন্তু গত সপ্তাহে 580 টাকা থেকে 590 টাকা বিক্রি হচ্ছিল, সেইটি কিন্তু কমে কিন্তু 530 থেকে কিন্তু 50 টাকা কমেছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল যেমন 180 থেকে 90 টাকা, এখন কিন্তু কমে সেটা 60 থেকে 70 টাকা হয়েছে। এছাড়া সোনালী মুরগির দামও কমেছে। আর খাসির মাংস এবং গরুর মাংসের দাম, এই মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো মাগুরার যে চালানি মাছগুলো কিন্তু মূলত খুলনার পাইকগাছা এবং নড়াইল থেকে মাগুর এই মাছগুলো কিন্তু আসে। বড় মাছগুলোর মধ্যে যেমন রুই কাতলা, এই মাছগুলো কিন্তু 500 থেকে 550 টাকা মধ্যে গত সপ্তাহে ছিল, বর্তমান কিন্তু কমে তা কিন্তু 400 থেকে 420 টাকা হারে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল মাগুরা মাছের বাজার এবং মাংসের বাজার থেকে সর্বশেষ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তাদের ধরতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল পেহেলগামে ছুটে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিন্দা ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশ। আর জানাচ্ছেন তানভীর জনি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক আছেন। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তাও। হামলাকারীদের ধরতে জম্মু কাশ্মীরে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান। দোষীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থলে গিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহর সঙ্গে। এদিকে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যমের দাবি, হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। 2019 সালে কাশ্মীরের বিশেষ অনুচ্ছেদ 370 বাতিলের পর মাথাচাড়া দিয়ে ওঠে তারা। এটিকে লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠনও বলা হয়। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানানোর পাশাপাশি মোদির সাথে ফোনালাপ করেছেন ট্রাম্প। এছাড়া সৌদি আরব, ইরান, ইতালি সহ বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তানভীর জানি, এখন বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে বিপাকে পড়তে পারেন ইউরোপে আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিরা। ইউর নতুন প্রস্তাবনা অনুযায়ী আশ্রয়ের অনুমতি নিতে প্রমাণ করতে হবে নিজ দেশে নির্যাতিত হওয়ার অভিযোগ। এছাড়া নিরাপদ দেশের নাগরিক হওয়ার পরেও অস্থায়ীভাবে যারা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদেরকেও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে সংশ্লিষ্ট দেশগুলো। যদিও বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর জুনের আগে প্রস্তাবিত অভিবাসন আইন প্রয়োগ করবে না ইইউ। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে 2016 সালে প্রথম ধাপে অভিবাসন আইন সংস্কারের প্রস্তাব তোলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। এর প্রায় 8 বছর পর অভিবাসন ও আশ্রয় আইন সংস্কারের চুক্তিতে সম্মত হয় ইইউ। তবে সংস্থাটি জানায় 2026-এর জুন থেকে নতুন এই নিয়মাবলী কার্যকর হবে। নতুন প্রস্তাব অনুসারে ইউরোপের দেশগুলোতে অস্থায়ী অনুমোদনের ভিত্তিতে বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর গতি বাড়ানোর পরামর্শ দেয় ইইউর সদস্যরা। বিশেষ করে নিরাপদ দেশের তালিকায় থাকা রাষ্ট্রের অভিবাসীদের দ্রুত চিহ্নিত করার তাগিদ আসে ইউরোপের নেতাদের তরফ থেকে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় এখনো পর্যন্ত যেসব দেশের শরণার্থীদের 5 জনের মধ্যে একজনকে অস্থায়ীভাবে ইউরোপে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই দেশগুলোর উপর নজর রাখার নির্দেশনা রাখা হয় সংস্কার প্রস্তাবে। এমন ঘটনা প্রবাহের মধ্যে গেল সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ সহ মোট 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তালিকায় আছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়ার নাম। বিবিসির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নয়া এই বন্দোবস্ত কার্যকর হলে এসব দেশ থেকে ইউরোপে আসা আশ্রয় প্রার্থীদের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর যারা ইউরোপে অস্থায়ীভাবে বসবাস করছেন তাদেরকেও দেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেবে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশকে নিরাপদ ঘোষণা করার অর্থ ওই দেশে বসবাসের সময় নির্যাতনের কবলে পড়ার বড় ধরনের ঝুঁকি নেই, বরং আছে আইনি প্রতিকার পাওয়ার যথাযথ ব্যবস্থা। ফলে কোনো আশ্রয় প্রার্থী যদি দাবি করেন তিনি নিজ দেশে নির্যাতনের শিকার, তা প্রমাণের দায়ভারও পুরোপুরি তার ওপরেই বর্তাবে। এমন খবরে সবচেয়ে বিপাকে পড়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইন্টারভিউ শেষ হলেও ফলাফল হাতে পাননি অনেকেই। তাদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন আইনের নতুন সংস্কার প্রস্তাব কার্যকর হলে যে কোনো মুহূর্তে তাদের দেশে ফেরত পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমাদের জন্য এটা অত্যন্ত নেতিবাচক হিসাবে কাজ করবে। তাহলে বাংলাদেশিদের জন্য একটা বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের শ্রমবাজারটা একটা হুমকির মধ্যে পড়বে। ইইউর তথ্য অনুযায়ী 2024 সালে ইউরোপের দেশগুলোতে আশ্রয় চেয়েছেন 43,236 জন বাংলাদেশি। এর মধ্যে আশ্রয় পেয়েছেন মাত্র 4%। বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে এই সংখ্যা আরও কমবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাজার ঊর্ধ্বমুখী থাকায় দুবাইয়ের স্বর্ণের ক্রেতারা ঝুঁকছেন ডায়মন্ডের দিকে। কেনার সামর্থ্য থাকায় বিনিয়োগের জন্য সুরক্ষিত হলুদ এই ধাতু নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও বিক্রেতারা বলছেন স্বর্ণের দাম বাড়লেও বিক্রি কমবে না। এমন অবস্থায় চাঙা হচ্ছে ভারতের রপ্তানিমুখী প্রক্রিয়াজাত হীরার বাজার। বিস্তারিত জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। দুবাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণালংকারের বিপণী বিতান হিসেবে পরিচিত দুবাই গোল্ড সুক। স্বর্ণের শহর হিসেবে পরিচিত এই মার্কেটে ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা বিনিয়োগে 22 ক্যারেটের স্বর্ণ ক্রেতাদের প্রথম পছন্দ। তবে স্বর্ণের দাম আউন্স প্রতি স্বর্ণকালের সর্বোচ্চ $3,400 পৌঁছানোয় গ্রাহকরা ঝুঁকছেন ডায়মন্ড আর হালকা স্বর্ণের গহনার দিকে। As you can see the footfall, there is a lot footfall, but prices are going higher. That's why most of the customers are thinking too much before buying gold. বছরের শুরু থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে স্বর্ণের চাহিদা বাড়ায় দামও বেড়েছে কয়েক গুণ। কিন্তু স্বর্ণের গহনার বেলায় পরিস্থিতি ভিন্ন। অনেকেই পিছিয়ে যাচ্ছেন দামের কারণে। I don't think so. The prices are affordable for the common people for the gold. If a person is in the market to buy 24 carats and the prices are not affordable for him or for her, he can definitely go for the option of 22 carat or 18 carat. That will be the only option, I think. Actually, nowadays gold is very expensive, so it is a little bit tough to afford. So I think it's better to go with diamonds. It is more affordable than golds. ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, দুবাইয়ের মতো বিলাসবহুল মার্কেট থেকে একদিকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে মানুষ স্বর্ণ কিনছে, অন্যদিকে স্বর্ণের গহনার চাহিদাও কমছে। দুবাইয়ের স্বর্ণের বাজার গেল 80 বছর ধরে ক্রেতাদের চুম্বকের মতো আকর্ষণ করে আসছে। এর মধ্যে ইরান আর ভারতীয় ব্যবসায়ীরা তো আছেনই। উৎসবে, পার্বণে কিংবা বিনিয়োগে 22 ক্যারেটের স্বর্ণের জন্য তারা বেছে নেন দুবাইকে। গোল্ড is not affected by price because gold is always safe investment for everyone. So doesn't matter, gold will even go more, the people will buy. ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, গেল বছর স্বর্ণের দাম 27% বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে চাহিদা কমেছে 12%, বিশ্বব্যাপী চাহিদা কমেছে 11%। কাউন্সিলের পূর্বাভাস 2025 সালেও সারা বিশ্বে স্বর্ণের বাজার চাপের মুখে পড়তে পারে যদি দর বাড়তেই থাকে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দর পৌঁছাতে পারে $4,500। এমন অবস্থায় হীরার চাহিদা বাড়ায় ভারত থেকে প্রক্রিয়াজাত হীরা আমদানি করছে সংযুক্ত আরব আমিরাত। 2024 সালেও দেশটিতে গবেষণাগারে প্রক্রিয়াজাত করা $17 কোটি হীরা রফতানি করেছে ভারত। বিশ্বব্যাপী ডায়মন্ডের গহনা থেকে 2030 সাল নাগাদ $200 কোটি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুবাই। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দিনে দিনে যেখানে উন্নতি করার কথা সেখানে বরং পিছিয়ে সিলেট ক্রিকেট লিগ।
30 বছর আগের তুলনায় মোটা দাগে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিকও। এমনটাই জানালেন সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান অনি। মাঠ সংকট কাটাতে আর স্কুল ক্রিকেটে মনোযোগ বাড়াতে বিসিবির প্রতি আহ্বান তার। সিলেট থেকে আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। ক্রিকেট খেলে আমি 95 সালে যে টাকা পেয়েছিলাম সিলেট লিগে খেলে, এই টাকাটা এখনকার 80% প্লেয়ারই পায় না। কথা বলার সময় হতাশায় ঝরল সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান অনির কণ্ঠে। এখনকার দায়সারা সিলেট ক্রিকেট লিগের সাথে করলেন 80-90 দশকের তুলনা। আমরা যে সময় সিলেটের লোকাল ক্রিকেট আমরা খেলেছি 90-এর দশকে, 80-এর দশকের শেষ আমি যে সময় থেকে খেলেছি, বা 90-এর দশকের পুরোটা, এই সময়টাতে সিলেটের লিগটা এমন ছিল, আমরা কম্পিট করতাম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে। আমাদের সাথে খেলতো অর্জুনা রানাতুঙ্গা, সামারা সেকারা, রমল নাম্বা, এইসব প্লেয়ার কিন্তু আমাদের এখানে লোকাল লিগ খেলতো। তো যার কারণে মানে ওই সময় খেলার মানটা এরকম ছিল, ইভেন ডিরেক্টলি বিদেশ থেকে উড়িয়ে আনা হতো এখানে সিলেটের লোকাল লিগ খেলার জন্য প্লেয়ারকে। এখন এই জিনিসটা আসলে নাই। একবিংশ শতাব্দীর প্রথম দশকে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন রাজিন সালে, তাপস বৈশ্যরা। মাঝে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে একই সাথে খেলছেন জাকের আলী, খালেদ আহমেদ সহ 4 ক্রিকেটার। আছেন নাসুম এবাদতরাও। ধারাবাহিকতা ধরে রাখতে স্কুল ক্রিকেটে জোর বাড়ানোর পরামর্শ দিয়েছে এই সংগঠক। মেজর সমস্যা হচ্ছে মাঠের খুব অপ্রতুল মাঠ। আসলে আমাদের যে প্র্যাকটিস করার জন্য লো গ্রেডের জায়গাতেই প্র্যাকটিস করতে হয়, যেখানে এনাফ ফ্যাসিলিটি থাকে না। স্কুল ক্রিকেটটাকে দায়সারা মানের স্কুল ক্রিকেট থেকে আসলে একটু উপরে নিতে হবে। মানে সিলেটের মতো একটা বিভাগীয় শহরে মাত্র 12টা স্কুল পার্টিসিপেট করে, মানে সিলেট শহরে হয়তো শখানেক স্কুল আছে। চায়ের রাজধানীতেও আছে খেলার মাঠের অপ্রতুলতা। সেখানে সমাধান থাকলেও প্রয়োজন সদিচ্ছার। এদিকে এখন নজর না দিলে ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন এই ক্রিকেট সংগঠক। উমেন্স ক্রিকেটটা আসলে মাঠের অভাবেই বন্ধ হয়ে গেছে। তাদের জন্য প্রয়োজনীয় মাঠ আমরা ব্যবস্থা করতে পারি না, যেখানে নিরাপদে মেয়েরা প্র্যাকটিস করতে পারবে। তো একইভাবে ছেলেদের ক্রিকেটও মানে এরকম যদি হয়, বাচ্চারা যেখানে আসবে খেলবে, এখানে যদি আপনার আসলে জায়গার সমস্যা হয় বা উৎসাহটাও কমে যায়। দেশে ক্রিকেট উত্থানের পর থেকেই সিলেট উপহার দিয়েছে বড় কিছু নাম। এই শহরের ক্রিকেটের যত্ন না নিলে তাই দেশের ক্রিকেটেরই ক্ষতি। ওয়াসিউল হক পান্থ, এখন সিলেট। সংবাদ শেষ করব বই দিবসের প্রতিবেদন দিয়ে। আজ বিশ্ব বই দিবস। যুদ্ধ, বিগ্রহ, প্রেম, সংসার কিংবা অন্তলোকে যাত্রা, সবখানেই শক্ত অবস্থানে বই। 30তম বিশ্ব বই দিবসে বইয়ের আবেদন কতটুকু? বইপ্রেমী ও গবেষকরাও বা কী বলছেন? পাঠক তৈরির পরিবেশ কতটুকু করতে পেরেছে রাষ্ট্র? নরসিংদী থেকে বই দিবসের গল্প জানাচ্ছেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন উক্তিতে চোখের সামনে ভেসে ওঠে লাইব্রেরির চিত্র। লাইব্রেরি মানে বই বাড়ি। এ বাড়ির উঠোনে এখন কতটা জমে গল্পের আসর। নরসিংদী জেলা গণগ্রন্থাগার, থরে থরে সাজানো অসংখ্য নতুন পুরনো বই। কালো অক্ষরের শৃঙ্খলে বন্দী হাজারো চিন্তা ও মতের নীরব সম্মেলন। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ সহ নানা ধরনের বই থাকলেই পাঠকের সংখ্যা কি বাড়ছে? কেমন আছে বই বাড়ি? প্রেম বলেন, বিরহ বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, সব দিক থেকে বই হয়েছে আমাদের মনের খোরাক। ওই ব্যাপারটি হচ্ছে কি, এই সমগ্র জিনিসটাকে একটা জায়গাতে লিপিবদ্ধ করে ফেলা। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে একটা সেতু বন্ধন করতে চান, তাহলে দরকার সাহিত্য। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো বিশ্বে প্রথমবারের মতো বই দিবস উদযাপন করে। এরপর থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে বই দিবস পালিত হয়ে আসছে। রিসার্চ গেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে 77.1% মানুষ বই পড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন। কেউ দেখেন মুভি বা অন্য কিছু। তবে মাত্র 6.2% বলছেন তারা বই পড়তেই পছন্দ করেন। গবেষণায় দেখানো হয়, শতকরা 33.3% মানুষ দিনে একটিও বই পড়েন না, আর 32.3% বই পড়েন দিনে মাত্র 1 ঘন্টা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়।
ফলে বলা যায় সময়ের বিবর্তনে বই প্রকাশের সংখ্যা বাড়লেও কমতির দিকে পাঠক। কারণ কি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা? সামাজিক যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের বই পড়ার প্রতি একটা অনীহা জাগ্রত হয়ে গেছে। ভালো একটা ক্যারিয়ারও দরকার আছে, কিন্তু এর সাথে সাথে যে আমাদের মননের যে গঠনের যে ব্যাপারটা, যেটা আমাদের বাইরের বই পড়ার মধ্যে দিয়ে তৈরি হয়, সেই জায়গাটা অনেক গ্যাপ আছে। এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের এই উদ্যোগগুলো নেওয়া দরকার, সরকারিভাবেও উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ তৈরির কথা জানালেন জেলার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, রাষ্ট্র পাঠক তৈরির পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারেনি। নতুন করে লাইব্রেরির উপরে লিফলেট করছি, যেটা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং প্রচার জায়গা, যেটা তথ্য করার কথা আমরাও করছি। প্রত্যেক মাসে একটা করে স্কুলে আমরা যাচ্ছি, যেহেতু আমার স্টাফ কম, যে তাদেরকে হয় লাইব্রেরিতে নিয়ে আসছি অথবা তাদের কাছে যে আমরা লাইব্রেরি সম্পর্কে জানাচ্ছি। যারা আগ্রহী তাদের জন্য যথেষ্ট পরিমাণে থাকে, সেই আয়োজনটা দরকার। দুঃখের বিষয় যে আমাদের রাষ্ট্র সেই আয়োজনটা করে না। উপজেলা লেভেলে পাবলিক লাইব্রেরিটা শাখা না, এর চেয়ে গরিবী, এর চেয়ে রাষ্ট্রীয় দারিদ্র্য আর তো কল্পনাই করা যায় না। তাহলে আমরা যেটা করবো সেটা হলো যে বই লোকে কম পড়ছে এটা নিয়ে হাহাকার করবো না, কিন্তু একই সঙ্গে যারা বই পড়তে চায় তাদের জন্য এটা অ্যাভেলেবেল না। একটি মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে বইমুখী করতে পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ শুরু। দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ। আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। ইউরোপের নিরাপদ দেশের তালিকায় নাম উঠলে বিপাকে পড়বেন বাংলাদেশি আশ্রয় প্রার্থীরা। ফিরতে হতে পারে অস্থায়ী বসবাসকারীদের। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।